পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত বহুল প্রত্যাশিত ইরান আমেরিকার কূটনৈতিক বৈঠক শেষ পর্যন্ত সমঝোতায় পৌঁছাতে পারেনি। দীর্ঘ আলোচনার পর চুক্তি ছাড়াই দুপক্ষ ফিরে যাওয়ায় আন্তর্জাতিক মহলে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশ্ব শান্তির বার্তা তুলে ধরার লক্ষ্য নিয়ে মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হওয়া পাকিস্তান এই ব্যর্থতায় বড়সড় ধাক্কা খেয়েছে বলে মনে করা হচ্ছে। রবিবার পাকিস্তান সরকারের পক্ষ থেকে জানানো হয়, আলোচনা ভেস্তে গেলেও তারা হাল ছাড়ছে না, বরং ভবিষ্যতে যাতে ইরান আমেরিকার মধ্যে অর্থবহ সংলাপ চালু থাকে তার জন্য ইসলামাবাদ সমস্ত রকম প্রচেষ্টা চালিয়ে যাবে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইসাকদার এক বিবৃতিতে বলেন, আলোচনায় বেশ কয়েকটি দফা ফলপ্রসূ হয়েছে, যেমন ফিল্ড মার্শাল আসিম মুনির এবং আমি উভয় পক্ষকে একমত করানোর চেষ্টা করেছি। যুদ্ধবিরতির প্রতি অঙ্গীকার বজায় রাখা এখন অত্যন্ত জরুরি। তিনি আরও জানান, পাকিস্তান ভবিষ্যতেও এই প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আশা করছেন আগামী দিনে আবারও আলোচনার টেবিলে বসবে দুই দেশ। শোনাবো ইসাকদার, পাকিস্তানের বিদেশমন্ত্রী, তার বক্তব্য। I would like to express gratitude to the two sides for appreciating Pakistan's efforts to help achieve the ceasefire and its mediatory role. We hope that the two sides continue with the positive spirit to achieve durable peace and prosperity for the entire region and beyond. It is imperative that the parties continue to uphold their commitment to ceasefire. আলোচনার বেশ কয়েকটি দফা ফলপ্রসূ হয়েছে। ফিল্ড মার্শাল আসিম মুনির এবং আমি উভয় পক্ষকে একমত করানোর চেষ্টা করেছি। যুদ্ধবিরতির প্রতি অঙ্গীকার বজায় রাখা এখন অত্যন্ত জরুরি। পাকিস্তান ভবিষ্যতেও এই প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ, তেমনটা আশা করা হচ্ছে আগামী দিনে আবারও আলোচনার টেবিলে বসবে দুই দেশ। তবে পাকিস্তানের এই অবস্থানের মধ্যেই আমেরিকার পক্ষ থেকে ভিন্ন সুর। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমরা টানা 21 ঘন্টা ধরে আলোচনা চালিয়েছি। ইরানের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে, কিন্তু কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি। আমাদের দিক থেকে একটি সহজ এবং পরিষ্কার প্রস্তাব দেওয়া হয়েছে, সেটি ছিল আমাদের শেষ এবং সেরা প্রস্তাব। এখন দেখার ইরান সেই প্রস্তাব আদেও গ্রহণ করে কিনা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আরও জানান, আলোচনার সময় আমেরিকার রেড লাইন বা সীমারেখাগুলো স্পষ্ট করে তুলে ধরা হয়েছিল। কোন কোন বিষয়ে আমেরিকা আপোষ করতে প্রস্তুত, কোন কোন বিষয়গুলোতে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না, তা পরিষ্কারভাবে জানানো হয়েছিল। কিন্তু তার কথায় মনে হচ্ছে ইরান সেই শর্তগুলো মানতে আগ্রহী নয়। শোনাবো জেডি ভান্স, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট, তার বক্তব্য। Good morning, everybody. And let me say a couple of notes of appreciation. First of all, to the Prime Minister of Pakistan and to Field Marshal Munir, who were both incredible hosts. And whatever shortcomings in the negotiation, it wasn't because of the Pakistanis who did an amazing job and really tried to help us and the Iranians bridge the gap and get to a deal. We have been at it now for 21 hours, and we've had a number of substantive discussions with the Iranians. That's the good news. The bad news is that we have not reached an agreement, and I think that's bad news for Iran much more than it's bad news for the United States of America. So we go back to the United States having not come to an agreement. We've made very clear what our red lines are, what things we're willing to accommodate them on, and what things we're not willing to accommodate them on. And we've made that as clear as we possibly could, and they have chosen not to accept our terms. Questions? Sir, Nick Robertson from CNN. Precisely what have they rejected here? Can you help us understand it a little bit? Well, I won't go into all the details because I don't want to negotiate in public after we've negotiated for 21 hours in private. But the simple fact is that we need to see an affirmative commitment that they will not seek a nuclear weapon, and they will not seek the tools that would enable them to quickly achieve a nuclear weapon. That is the core goal of the President of the United States, and that's what we've tried to achieve through these negotiations. Again, their nuclear program, such as it is, the enrichment facilities that they had before, they've been destroyed. But the simple question is, do we see a fundamental commitment of will for the Iranians not to develop a nuclear weapon, not just now, not just 2 years from now, but for the long term? We haven't seen that yet. We hope that we will. Jen. Was there a framework on anything? And also, did the Iranian frozen assets come up? And did you reach any conclusions on those frozen assets? We talked about all those issues, Jen, and we talked about a number of issues beyond that. And so certainly those things came up. But again, we just could not
get to a situation where the Iranians were willing to accept our terms. I think that we were quite flexible, we were quite accommodating. The president told us, you need to come here in good faith and make your best effort to get a deal. We did that, and unfortunately, we weren't able to make any headway. Preston. Mr. Vice President, how often did you communicate with President Trump throughout the negotiations? There were reports that there were multiple rounds, where there were breaks in between negotiations. How often did you communicate with the president throughout those rounds, and what was he saying as you were going through these negotiations that you said fell short? Yeah, obviously we were talking to the president consistently. I don't know how many times we talked to him, a half dozen times, a dozen times over the past 21 hours. We obviously also talked to Admiral Cooper, to Pete, to Marco, to the entire national security team. We talked to Scott Bessent a number of times. So look, we were constantly in communication with the team because we were negotiating in good faith. And we leave here with a very simple proposal, a method of understanding that is our final and best offer. ভান্স বলেন, এই আলোচনাকে ঘিরে কিছু ভালো খবর রয়েছে, আবার কিছু খারাপ খবরও আছে। ভালো খবর হলো গুরুত্বপূর্ণ কয়েকটি ইস্যুতে দু দেশের মধ্যে বিশদ আলোচনা হয়েছে, কিন্তু দুঃসংবাদ হলো কোনো চুক্তি ছাড়াই আমরা পাকিস্তান ছেড়ে যাচ্ছি। তিনি আরও জানান, আমেরিকার পক্ষ থেকে ইরানকে একটি চূড়ান্ত এবং সর্বোত্তম প্রস্তাব দেওয়া হয়েছে। এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ইরানের ওপরেই বর্তায়। তার কথায় আমেরিকার প্রেসিডেন্ট এখনও কূটনৈতিক দরজা খোলা রেখেছেন এবং ইরান সেই প্রস্তাব গ্রহণ করলে ভবিষ্যতে ইতিবাচক ফলাফল আসতে পারে। অন্যদিকে ইরানের প্রতিক্রিয়া ছিল ভিন্ন। তেহরানের অভিযোগ, আমেরিকা আলোচনার সময় একাধিক অপ্রয়োজনীয় এবং একতরফা দাবি জানিয়েছে, যার ফলে সমঝোতার সম্ভাবনা নষ্ট হয়েছে। ইরানের তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, দেশের জনগণের স্বার্থ রক্ষাই তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার, আর সে কারণে এমন কোনো প্রস্তাব তারা মেনে নিতে পারে না যা তাদের সার্বভৌমত্ব বা জাতীয় স্বার্থের পরিপন্থী। ইরানের দাবি, তাদের প্রতিনিধি দল ইতিবাচক মনোভাব নিয়েই আলোচনায় অংশ নিয়েছিল, কিন্তু আমেরিকার অনড় অবস্থান এবং অযৌক্তিক দাবি এই সংলাপকে ব্যাহত করেছে। ফলে শেষ পর্যন্ত কোনো সমাধান ছাড়াই বৈঠক শেষ হয়। এই বৈঠক ঘিরে শুরু থেকে আন্তর্জাতিক স্তরে প্রবল আগ্রহ তৈরি হয়েছিল। পাকিস্তানের জন্য এই আলোচনা ছিল সংবেদনশীল আর গুরুত্বপূর্ণ, কারণ দীর্ঘদিন ধরে ইসলামাবাদ আন্তর্জাতিক মঞ্চে নিজেদের একটি দায়িত্বশীল মধ্যস্থতাকারী হিসাবে প্রতিষ্ঠা করতে চাইছে, আর সে লক্ষ্যেই তারা ইরান আর আমেরিকার মধ্যে সংলাপের আয়োজন করে। জানা গেছে, এই বৈঠকে অংশ নিতে ইরানের পক্ষ থেকে 71 সদস্যের একটি বড় প্রতিনিধি দল পাকিস্তান গিয়েছিল। অন্যদিকে আমেরিকার প্রতিনিধি দলও ছিল উচ্চ পর্যায়ের। প্রথম দিনের বৈঠকে দুপক্ষ প্রায় 14 ঘন্টারও বেশি সময় আলোচনা চালায়। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে খসড়া নথি আর প্রস্তাব বিনিময় করা হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল আলোচনা ইতিবাচক দিকে এগোচ্ছে। কূটনৈতিক মহলের অনেকেই আশা করছিলেন, দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে হয়তো একটি সমঝোতার পথ খুলে যেতে পারে। সমস্ত আপডেট পৌঁছে দিতে থাকবো। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।